পৃথিবীর ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে এই জাতি ফিলিস্তিনের মতো ভাগ্যবরণ করতে হবে। খুব বেশি দূর নাই। আজকে যে রোহিঙ্গা বাংলাদেশে, আজকে সেই ফিলিস্তিনি, একই ঘটনা। আপনি প্লিজ দেশের মানচিত্র 1960 সালের মানচিত্র নিবেন, কাছাকাছি ফিলিস্তিনি, ইসরায়েল, আজকে বাংলাদেশ একই অবস্থায় যাচ্ছে। আমার দেশে তো হিন্দুত্ববাদী সরকার না, আমার দেশে তো হিন্দুত্ববাদী দেশ না। তাহলে আমার দেশে ধর্মকর্ম করতে, নামাজ পড়তে, ইত্যাদি ইত্যাদি, মানে রোজা রাখতে, ইফতার করতে অনুমতি নিতে হবে। তাহলে সেইটা খুব বেশি দিন না, যদি এভাবে চলতে থাকে। নামাজ পড়তে ইনশাল্লাহ প্রশাসনের অনুমতি নিতে হবে। এক পক্ষ তলোয়ার নিয়ে মিছিল করে, রামদা নিয়ে মিছিল করে একটি মানুষকে অ্যারেস্ট হয়েছে। পক্ষান্তরে আপনি করেন তো প্রিন্স ভাই, আপনি করেন না, একটা অস্ত্র উঠিয়ে একটা মিছিল করেন না, আপনি কি থাকবেন? আপনি বলেন কিছুদিন বেঁচে থাকি, ইনশাল্লাহ অনেক রূপ দেখতে পাবো। এমনও দেখতে হতে পারে যে এভাবে যদি চলতে থাকে, একদিন নামাজ পড়তে দেশে অনুমতি লাগবে। লিখে রাখেন, আপনি স্বর্ণাক করে লিখে রাখেন। এভাবে যদি চলতে থাকে, এটা চূড়ান্ত রূপ হবে, এই দেশে নামাজ পড়তে সরকারের অনুমতি নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা জানি না এইটা আপনারা এই তথ্যটা জানেন কিনা, আসলে জানারই কথা, কিন্তু আলোচনা আসেনি। অন্য ধর্ম গ্রহণে হিন্দুদের প্রশাসনের অনুমতি নিতে হবে। অন্য ধর্ম গ্রহণে হিন্দুদের প্রশাসনের অনুমতি নিতে হবে। এই আইনটি প্রশাসন জারি করেছে হচ্ছে ভারতে। অর্থাৎ যেহেতু ভারতে একটি মুসলিম হিন্দু অধ্যাসিত হিন্দুত্ববাদী সরকার আছে, তাই সে দেশে তারা আইন করেছে। বাকি যে মুসলমান বা অন্য ধর্মাবলম্বীতে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তা আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশে তো হিন্দুত্ববাদী সরকার না, আমার দেশে তো হিন্দুত্ববাদী দেশ না। তাহলে আমার দেশে ধর্মকর্ম করতে, নামাজ পড়তে, ইত্যাদি ইত্যাদি, মানে রোজা রাখতে, ইফতার করতে অনুমতি নিতে হবে। তাহলে সেইটা খুব বেশি দিন না, যদি এভাবে চলতে থাকে। নামাজ পড়তে ইনশাল্লাহ প্রশাসনের অনুমতি নিতে হবে, হয়তো আমাদের দেখতে হতে পারে। তো আমি এজন্যই আমরা যদি বেঁচে থাকি ভাই, উইথ ডিউ রেসপেক্ট আমি বলি, আমরা যদি বেঁচে থাকি, আকবর ভাইরা যদি বেঁচে থাকি, আমরা সেদিন আসতে দিব না ইনশাআল্লাহ। তার আগে আমরা শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ, মনে রাখবেন। আমাদের বিষয়টা এখানে, আমাদের বিষয়টা হচ্ছে এখানে যখন ঘটনা ঘটে যায়, হীরা ভাই কামনা করতেছে সিচুয়েশন আসুক, কারণ ইনশাআল্লাহ বলছে, মানে উনি চায়। ফিলিস্তিনিরা দেখেন, কেউ সেটা চায় না। ফিলিস্তিনিরা কেউ 50-60 বছর 70 বছর আগে কল্পনা করে না আজকে তাদের ভূখণ্ডে তারা উদ্বাস্ত হবে। ফখরুল ভাই, যদি জিও পলিটিক্স থেকে, পৃথিবীর ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে এই জাতি ফিলিস্তিনের মতো ভাগ্যবরণ করতে হবে। খুব বেশি দূর নাই। আপনি আমি চিল্লাবো, আজকে ফিলিস্তিনিতে অস্ত্রের আঘাতে মারা যাচ্ছে বাচ্চা, শিশু, বৃদ্ধ, বয়স্ক, নারী, পুরুষ। আপনি কি মনে করেন 60 বছর আগে তারা এটা কল্পনা করেছে? ফখরুল ভাই, না, করেনি। আজকে আপনি আমি কল্পনা করতে পারবো না, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সেটা করবে। আরেকটি কথা আমি বলছিলাম একদিন, সেটাও লিখে রাখেন। আজকে যে রোহিঙ্গা বাংলাদেশে, আজকে সেই ফিলিস্তিনি, একই ঘটনা। আপনি প্লিজ দেশের মানচিত্র 1960 সালের মানচিত্র নিবেন, কাছাকাছি ফিলিস্তিনি, ইসরায়েল, আজকে বাংলাদেশ একই অবস্থায় যাচ্ছে, একই অবস্থায় যাচ্ছে। আমাদের সন্তানদের প্রস্তুতি করতে হবে এখন সেই রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা যারা সময়ের সুযোগে আমরা মানবতার নেত্রী সেজেছিলাম, সেই রোহিঙ্গা ফিলিস্তিনির ইসরায়েলে একই অংশে একই জিনিস তৈরি হচ্ছে। আজকে আমি মনে করি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একেবারে স্পষ্ট সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, আমি আবারও বলছি ব্যাট্রিন কণ্ঠে, যে দলকানা প্রশাসন, যে অসভ্য প্রশাসন, যে দালাল প্রশাসন। একটা মিনিট, আপনার সকল বক্তব্যের সাথে আমি একমত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের যে বিষয়টা, এটা আপনি একজন মুসলমান হিসেবে নিশ্চয়ই একটা ইট ওয়াজ বাই মিস্টেক, আই থিঙ্ক, অনুমতি দেওয়া না দেওয়া বা কিছুক্ষণ আগে পরে পড়ার ব্যাপারটা, তারা পরে বললো, কিছুক্ষণ পরে বললো থাকতো, তারাও কিন্তু এটার একটা উস্কানিমূলক। আমি বললাম না, আমাদের দলেও তো ওই যে খন্দকার মুস্তাক তো বড় নেতাই ছিলেন। জি জি জি, আমি সে কথাটি বারবার, কিন্তু আমি ফখরুল ভাই এই কথাটাই তুলে আনার চেষ্টা করছি, যে বা যারা বা দালাল প্রশাসন বা ঘাপটি মেরে আছে, শব্দগুলো কিন্তু আমি ব্যবহার করছি।
আমি ব্যবহার করছি, এটা দায়িত্ব সরকারের, এটা আমার দায়িত্ব না বাবা, আমার দায়িত্ব না, আপনারও দায়িত্ব না, আপনিও পারবেন না, আমিও পারবো না, মনির ভাইও পারবে না, আমার নজিবুল হক ভাই পারবেন, এটা পারবে সরকার প্রশাসন। এটা বের করে আইনের আওতা আনলে না আমরা মনে করবো না ইয়েস সরকার সঠিক পথে আছে, সরকার এটা চায় না, সরকার উস্কানি চায় না। আমরা কিভাবে বুঝবো? আমরা কিভাবে বুঝবো এক পক্ষ তলোয়ার নিয়ে মিছিল করে, রামদা নিয়ে মিছিল করে একটি মানুষকে অ্যারেস্ট হয়েছে? পক্ষান্তরে আপনি করেন তো প্রিন্স ভাই, আপনি করেন না, একটা অস্ত্র উঠিয়ে একটা মিছিল করেন না, আপনি কি থাকবেন? আপনি বলেন। তাহলে বিচার বিশ্লেষণ একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয় তো ভাই, একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয়। আজকে হিট অফিসার নিয়োগ দিয়েছেন আপনারা, আজকে 4ই মে 2023 সালে হিট অফিসার নিয়োগ দিয়েছেন 2023 সালে, 2023 সালের 4ই মে। আপনাকে আমি পরিসংখ্যানটি দিয়ে হীরা ভাই, এই হিট অফিসার কিন্তু বাংলাদেশের কোনো নিয়োগ দেওয়া হয়নি, বাংলাদেশ থেকে কিন্তু না। হিট অফিসার বাংলাদেশ সরকারের ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের অধীনে একটা পদ সৃষ্টি করা হয়েছে, সেই পদে নিয়োগ দিয়েছে 2023 সালে 4ই মে। দেখেন 2023 সালে 23 সাল পর্যন্ত বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়েছে, হিট হয়েছে। দেখেন এখন 2024 সাল, তার মানে আমি অন্য কিছু বলছি না, আমি বলছি দেখেন এই যে হিট অফিসার নিয়োগ দিয়েছেন, আরো বেশি হিট বেড়ে গেছে। হিট কি কমাতে পেরেছেন? হিট কমাতে পেরেছেন না। 2023 সালে নিয়োগ দিয়েছেন, 2023 সালেও কিন্তু সবচেয়ে বেশি ছিল, আর 2023 এর পর এখন 24 সবচেয়ে বেশি ইতিহাসের সবচেয়ে বেশি হিট, এবং 40 থেকে 42% পর্যন্ত কোথায় কোথায় আপনার এই হিট এর মাত্রা বেড়েছে। তাহলে হিট অফিসার নিয়োগ দিতে হিট কমাতে পারেননি, বরঞ্চ হিট বেড়ে গেছে আরো মানুষের, রাষ্ট্রের, সমাজের। কি করছেন তাহলে? তাহলে আপনারা যা করছেন তার উল্টো হচ্ছে। আমার নজিবুল হক ভাই একটা কথা বলেছেন, এই কথাটা আমি একটু উত্তর দিতে চাই। নজিবুল হক ভাই বলেছেন যে আমি মনোজিবুল হক ভাই বলেছেন যে আপনারা 3 জন গরুর মাংস হয়তো 3 মাসে কেনেননি, আমি কিনেছি, এটা হয়তো আপনারা বলেছেন। তো এই যে দেখেন আপনারা যে মিথ্যা, বা আপনারা আপনাদের কথাই বিশ্বাস করেন না। ডক্টর হাসান মাহমুদ আপনাদের এখন একজন পররাষ্ট্রমন্ত্রী, যিনি একসময় হাসা মাহমুদ নামে পরিচিত ছিলেন। আপনাকে আমি দেখাচ্ছি, স্ক্রিনশটটা দেখেন। মনির ভাই একটু পড়ে শোনানো নাকে, মনির ভাই প্লিজ পড়ে শোনান। প্রায় প্রতিদিনই বেশিরভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। আচ্ছা, না, এটা তো হানিফ সাহেব বলেছেন, আচ্ছা, হাসান মাহমুদ। হানিফ সাহেব বলেছে, তাহলে আমার নজিবুল হক ভাই কি বলেছে? তাহলে দুই ধরনের কথা হলো না নজিবুল হক ভাই? তাহলে আপনারটা মেনে নিব না আমাদের এই হাসা মাহমুদের সবাইটা মেনে নিব? এবার আসেন দ্বিতীয়। হানিফ সাহেব কিন্তু বলে নাই যে সব, উনি বলছে প্রায় প্রতিদিন, প্রায়, তার মানে সব সময়। আপনি তো 3 মাসই খান না, ওই আপনি তো বললেন 3 মাসে ওই প্রায়ের মধ্যে যারা বাদ, তাদের মধ্যে আমরা। তাহলে খেয়াল করেন আমি যেটা বলছি, আচ্ছা